नमस्कार सालाम आलैकुम आदाब। आज के एक गुरुत्वपूर्ण विषय निये आपनादेर संगे लाइवे आसा। आमी साधारणत এই ধরনের লাইভে আসি না, সাধারণত খবরেই আপনারা আমাকে দেখতে পান। কিন্তু এই মুহূর্তে সবথেকে বহু চর্চিত যে বিষয়টা সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে সিএএ। প্রথমেই আপনাদের জানিয়ে দিই, একজন ভারতীয় নাগরিক হিসাবে যিনি যেই ধর্মের লোক হন না কেন ভয় পাওয়ার কিছু নেই। কারণ ভারতীয় সংবিধান আছে তো, সেই সংবিধানের উপরে এবং সংবিধানকে যারা পরিচালনা করেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং যারা আইন প্রণয়ন করেন দেশের পার্লামেন্ট, তাদের উপরে আস্থা রাখতে হবে। যদি আপনারা সাউন্ড শুনতে পান, কারণ আমি এই ধরনের লাইভে প্রথম এসছি এবং সেখানে একটা ছোট্ট সেট আপ করে চেষ্টা করছি, আমি যদিও নিজেও চেক করে নেব, তো যদি সাউন্ড শুনতে পান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমতেই আপনাদের যেটা আশ্বস্ত করব সেটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সিটিজেনশিপ কথাটার অর্থ কি সেটা আপনাদের জানতে হবে। সেটা জানলে পরেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের জানিয়ে দিই, দ্য সিটিজেনশিপ অ্যাক্ট মানে নাগরিকত্ব আইন 1955 মানে 1955 সালে এই নাগরিকত্ব আইন আমাদের সংবিধানে গ্রহণ হয়েছে। তার মধ্যে অনেকগুলো সেকশনস রয়েছে, সাবসেকশনস রয়েছে। যেমন আমরা যদি সংবিধানের দিকে তাকাই তাহলে সেখানে শর্ট টাইটেল রয়েছে, ইন্টারপ্রিটেশন রয়েছে, একজন নাগরিক কি করে ভারতীয় নাগরিকত্ব পাবেন এ বিষয়টা প্রথমে জানতে হবে। যদি আপনারা সাউন্ড শুনতে পান অবশ্যই হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। আমরা কিন্তু ধীরে ধীরে আপনাদের যে বিষয়গুলো কমেন্টে যদি কোনো কোশ্চেন্স থাকে তার আনসার কিন্তু আমি আমার স্বল্প জ্ঞানে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগেও আবার বলবো, ভারতীয় নাগরিকদের ভয় পাওয়ার কিছু নেই। আমি সাউন্ডটা একটু চেক করে নিচ্ছি, তারপর অবশ্যই আপনাদের সঙ্গে আমি ইন্টারাক্ট করব। কারণ নেটওয়ার্ক একটা ইস্যু থাকে, তো ব্যাপার হচ্ছে যে যদি সাউন্ডই না শোনা যায় তাহলে আমি কি বলছি সেটা কিন্তু বোঝা যাবে না। আমি একটু চেক করে নিয়ে তারপরে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? অনেকে কমেন্ট করছেন, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সাউন্ড আসছে, বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকবার কনফার্ম হয়ে নেই। প্রথমত যেটা জানাবো, সিটিজেনশিপ মানে হচ্ছে নাগরিকত্ব, অর্থাৎ আপনি ভারতের নাগরিক। নাগরিক মানে আপনার কতগুলো ডুজ অ্যান্ড ডোন্টস আছে, আপনার কতগুলো রেসপন্সিবিলিটিস আছে, আপনার কতগুলো অধিকার আছে। সেই অধিকারগুলো আপনি ভারতীয় হিসাবে কতটা ভোগ করতে পারবেন। আপনাদের জানিয়ে দিই না, সেই অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, সেখানে নাগরিকত্ব পাওয়ার যে বিষয়টা আছে সেখানে আমরা প্রত্যেকেই জানি সিটিজেনশিপ বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে আপনি ভারতীয় নাগরিক। সিটিজেনশিপ বাই ডিসেন্ট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে আপনার বাবা মা তারা ভারতীয় নাগরিক, তার সন্তান আপনার নিঃসন্দেহে ভারতীয় নাগরিক। সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, এটা একটা বিষয় আছে যে আপনি যদি অন্য কোনো দেশ থেকে ভারতে চলে আসেন তার একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আপনার জন্য তার জন্য কিছু কাছে প্রডিউস করলে আপনি নাগরিকত্ব পেতে পারেন। সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, অর্থাৎ স্বাভাবিক কারণে ন্যাচারালাইজেশন বা শারীরিক কারণে যারা ভারতেই ছিলেন ভারতের নাগরিক, সেটা 6A যেটা আছে, স্পেশাল প্রভিশন অ্যাজ টু সিটিজেনশিপ অফ পারসন কভার্ড বাই আসাম অ্যাকর্ড, অর্থাৎ আসাম রাজ্যকে যখন ভারতের ভুক্তি করা হলো তখন একটা স্পেশাল প্রভিশন তৈরি হয়েছিল, আর একটা স্পেশাল প্রভিশন অ্যাজ টু সিটিজেনশিপ অফ পারসন কভার্ড বাই প্রভিশিও টু ক্লজ বি অফ সাবসেকশন 1 অফ সেকশন 2। আর একটা প্রভিশন আছে
স্পেশাল সিটিজেনশিপ অ্যাক্টের আর সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। অর্থাৎ এখন যুদ্ধ হয় না, যুদ্ধের মাধ্যমে একটা সময় ছিল, বা মনে করেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি কোনো ভূখণ্ডকে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে অ্যাকর্ড করে নেওয়া হয়, ইনকর্পোরেট করে নেওয়া হয়, তাহলে তারাও কিন্তু তারপর অর্থাৎ সেটা হচ্ছে অ্যাকোয়ার করে নেওয়ার পর, ইনকর্পোরেট করে নেওয়ার পর, অন্তর্ভুক্তিকরণের পর তারা ভারতীয় নাগরিক হবেন। এই বিষয়গুলো রয়েছে। তাই ভারতীয় নাগরিক হিসাবে আপনি যদি বাই বার্থ ইন্ডিয়ান নাগরিক হন, বাই ডিসেন্ট হন, বাই রেজিস্টার্ড হন, বাই রেজিস্ট্রেশন হয়, বাই ন্যাচারালাইজেশন হন, বা স্পেশাল প্রভিশনের মাধ্যমে হন, তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই। এবার আসছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব যে আইন, সেই আইনগুলোর সংশোধন হয়। নাগরিকত্ব কাকে দেওয়া হবে, দেশের আরও অনেক সংবিধানের অনেক ক্লজ আছে যেগুলো সংশোধন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে। একটা বিষয় নিশ্চয়ই প্রত্যেকে জানেন যে ভারতীয় দণ্ডবিধি যদি দেখেন, সেগুলো হচ্ছে 1855 মানে 1855 সালে যখন ভারত হচ্ছে ইংরেজদের অধীনে ছিল, সেই সময়কার অনেকগুলো বিষয় এখনো ইন্ডিয়ান পেনাল কোডে রয়ে গেছে। সেগুলো হয়তো সেই সময় ঠিকঠাক ছিল, আজকে সেগুলো হচ্ছে সুইটেবল নয়। তাহলে তার যথার্থতা বা সুইটেবিলিটির পর বিচার করে এখন প্রয়োজন হতে পারে কোনো লকে ডিসকার্ড করা হলো, মডিফাই করা হলো, নতুন কোনো একটা বিল সংযোজন করা হলো। তো বিষয়গুলো আজকে একদম সবচেয়ে চর্চার বিষয় যেটা, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যে তথ্যগুলো এই মুহূর্তে সমস্ত প্রাইম মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই সমস্ত জায়গায় আপনার হচ্ছে ঘুরপাক খাচ্ছে, সেগুলো নিয়ে এক প্রস্ত আলোচনা করব। বিভিন্ন যে হচ্ছে বিষয়গুলো, প্রথমে আমরা চলে আসি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 থেকে, মানে অনেকে বলছেন 4 বছর পর এটার আমাদের সম্মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হচ্ছেন এটাকে লাগু করলেন। ইলেকশনের আগেও তিনি বলেছিলেন সিএএ গোটা দেশে কার্যকর হবে। আপনাদের জানিয়ে দিই, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এটা নিয়ে উইকিপিডিয়াতে কি আছে, উইকিপিডিয়াতে অনেকে আমরা বিশ্বাস করি, তাতে যে কথাগুলো লেখা আছে, যা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 CAA সংক্ষেপে was passed by the Parliament of India on 11th December 2019. It amended the Citizenship Act 1955, অর্থাৎ যেটার কথা আগে বললাম যে যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে সেটাকে অ্যামেন্ড করা হয়েছে, সংশোধন করা হয়েছে। কি? বাই প্রোভাইডিং অ্যান এক্সেলারেটেড পাথওয়ে টু ইন্ডিয়ান সিটিজেনশিপ ফর persecuted religious minorities from Afghanistan, Bangladesh and Pakistan who arrived in India by 2014. অর্থাৎ যে দেশগুলোর নাম বললাম সেখান থেকে মাইনরিটি যারা আছে, নিশ্চয়ই আপনারা জানেন সেখানে মাইনরিটি কারা, তারা যখন হচ্ছে সেখান থেকে ভারতের ভূখণ্ডে চলে এসেছেন, বিশেষ করে 2014 আগে পর্যন্ত, তারা হচ্ছে এর জন্য এলিজিবল হবেন। অর্থাৎ সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারা হচ্ছে এই প্রভিশনে তারা হচ্ছে নিজেদের নাগরিকত্ব পাওয়ার অধিকার পাবেন। দ্য এলিজিবল মাইনরিটিজ ওয়ার স্টেটেড অ্যাজ হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈনস, পার্সিস অর ক্রিশ্চিয়ানস। দ্য ল ডাজ নট গ্র্যান্ট সাচ এলিজিবিলিটি টু মুসলিমস ফ্রম দিস কান্ট্রিজ। দ্য অ্যাক্ট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট রিলিজিয়ন হ্যাড বিন overtly used as a criteria for citizenship under Indian law and it attracted global criticism. গোটা বিশ্বে দেশের মাটিতেও এটা নিয়ে ক্রিটিসিজম হয়েছে, আজকেও হচ্ছে। কেউ পক্ষে আছেন, কেউ বিরোধিতা করছেন। কারা বিরোধিতা করছেন আমরা বলবো, অনেক আর্টিকেলস ইতিমধ্যেই চলে এসেছে, যারা অনলাইনে বিভিন্ন আর্টিকেলগুলো দেখছেন। ক্রিটিসিজম হওয়ারই কথা। সিটেশন যেটা আপনাদের বলবো, অ্যাক্ট an act further to amend the Citizenship Act, লং টাইটেলের দিকে যদি আমরা আসি, পার্লামেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যেটা বলা হয়েছে, সিটেশনে বলা হচ্ছে অ্যাক্ট নাম্বার 47 অফ 2019 পাসড বাই লোকসভা। পাস হয়েছে কবে? 10 ডিসেম্বর 2019। পাসড বাই রাজ্যসভা 11 ডিসেম্বর 2019। অর্থাৎ দুটো সংসদ, লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই হচ্ছে একদিন পরপর সেটা হচ্ছে
অ্যাসেন্টেড টু অর্থাৎ কনসেন্ট দেওয়া আছে কত 12 ডিসেম্বর 2019, সাইন বাই তৎকালীন যিনি হচ্ছেন প্রেসিডেন্ট ছিলেন ভারতবর্ষের মহামান্য রামনাথ কোবিন্দ, তিনি তাতে সিগনেচার করেছিলেন 20 ডিসেম্বর 2019। আর এটা ইফেক্টিভ বলা হয়েছিল 10 জানুয়ারি 2020, 4 ইয়ার্স এগো। কোড সেকশনস ক্রিয়েটেড অর্থাৎ কোডিফিকেশন করা হয়েছে 11 মার্চ 2024-এ। এই হচ্ছে এর ইতিহাসটা। এবার চলে আসছি আজকের এই যে সবচেয়ে বড় প্রশ্ন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি এবং এ নিয়ে আজকে কি ধরনের খবর হয়েছে। আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেল তার যে জিস্ট পয়েন্টগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এক্সপ্লেইনড 5 পয়েন্টস। কি কি আছে আমি নামটা বলে দিচ্ছি, অসুবিধা নেই, কারণ আমরা হচ্ছে একদম ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, আমরা সোর্সটাও বলছি, তাদের কার্টেসিও আমরা স্বীকার করছি। সেটা হচ্ছে এনডিটিভি, তাদের যা বলছে সেই আর্টিকেলটাকে পড়ে দেবো, তারপর একে একে বাংলাতে আমি হচ্ছে সেটা আপনাদের এক্সপ্লেন করে দেবো। দ্য রুলস অফ দ্য কন্ট্রোভার্সিয়াল সিটিজেনশিপ উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাসড ইন 2019 ওয়ার নোটিফাইড টুডে, আজকে নোটিফাই করা হয়েছে উইকস বিফোর দ্য ন্যাশন ভোটস টু ইলেক্ট আ নিউ গভর্নমেন্ট, অর্থাৎ নতুন গভর্নমেন্ট একটা ইলেক্ট করতে যাবে। আপনারা সকলেই জানেন লোকসভা ভোট আসছে এবং সেই লোকসভা ভোটে ভারতীয় জনগণ তারা হচ্ছে একটা নতুন সরকার করবে, যারা হচ্ছে লোকসভা চালাবে, রাজ্যসভা চালাবে, দেশের আইন হচ্ছে তারা হচ্ছে রচনা করবে এবং সেটার প্রণয়ন পরবর্তীতে হবে। দ্য সেন্টার হ্যাড মেনটেন দ্যাট রুলস উইল কাম ইনটু ইফেক্ট বিফোর 2024 পোলস। এর আগে একাধিক জায়গায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, সম্মানীয় ব্যক্তি তারা ঘোষণা করেছেন এই লগুলোকে 2024-এর আগেই এনাক্ট করা হবে, কার্যকর করা হবে। অনেকেই হয়তো এতক্ষণে জেনেও গেছেন প্রাইম চ্যানেলের মারফতে বা আমাদের মারফতে যে আজকে রাত্রি 10টার পর থেকেই সেটা কার্যকর। এনডিটিভিকে কোট আনকোট বলছি, তাতে যে 5টা পয়েন্ট বলা হয়েছে, টপ পয়েন্টসগুলো। দ্য ল সিক্স টু প্রোভাইড citizenship to Hindus, Jains, Christians, Sikhs, Buddhists and Parsis who came to India on or before December 31st, 2014 from Bangladesh, Pakistan এবং আফগানিস্তান। অর্থাৎ 2014 31 ডিসেম্বরের আগে যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান ওই দেশে যারা মাইনরিটি তারা যারা ভারতে এসছেন, সেই হিন্দু, জৈন, শিখ, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট এবং পার্সিসদের দেওয়া হবে। আইনটার একটা ভালো দিক হচ্ছে, বারবার যেটা প্রশ্ন ওঠে, তত্ত্বাবিজ্ঞ মহল বলেন, রাজনৈতিক সমালোচনা হয় যে সেই সমস্ত দেশ থেকে যদি মুসলিমরা ভারতে আসে তারা কেন নাগরিকত্ব পাবে না। খুব স্বাভাবিক বিষয়, প্রায় 150 কোটির দেশ ভারতবর্ষ, স্বাভাবিকভাবে ট্রান্সবর্ডার ইন্ট্রুশন বিষয়টা সকলে জানেন, ঘুষপেটি যেটাকে বলে, এটা একটা সবসময় চর্চিত বিষয়। তো স্বাভাবিকভাবে যারা অলরেডি ভারতে 2014 আগে চলে এসছেন, 71-এর যুদ্ধের পরে অনেক সময় এসছেন, আপনারা অনেকে মনে করবেন 1985 সময়কালে অনেকে এসছেন, তারা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এসছেন, তাদের ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, তারা ভোট দিচ্ছেন, সরকার নির্বাচিত করছেন। এগুলো আমার কথা নয়, বড় বড় যারা তাবর সংবিধান বিশেষজ্ঞ তারা বলছেন যে তারা ভোট দিচ্ছেন, গভর্নমেন্ট নির্বাচিত করছেন, তাহলে তাদের ভোটাধিকার রয়েছে। আপনাদের বলছিলাম যে একজন সিটিজেন হিসাবে আপনার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস অর্থাৎ ডিউটি এবং রেসপন্সিবিলিটি আছে। দেশের জনপ্রতিনিধিদের যেমন আপনার প্রতি দায়িত্ব কর্তব্য আছে, আপনারা কিছু দায়িত্ব কর্তব্য কিন্তু দেশের প্রতি আছে। দেশের সংবিধানটাকে মানা, দেশের জাতীয় সঙ্গীতকে মান্যতা দেয়া, আমাদের তিরঙ্গা, আমাদের জাতীয় পতাকাকে সম্মান দেওয়া, দেশের সংবিধানের নিয়ম কানুনগুলো মেনে চলা, এগুলো তো আমরা প্রত্যেক নাগরিকই মেনে চলি, মেনে চলা উচিত। যদি এটার কেউ বিরোধিতা করেন, স্বাভাবিকভাবেই সে দেশদ্রোহী। আর স্বাভাবিকভাবেই যে বিষয়টা বলবো, সেখানকার যারা মাইনরিটিস যাদেরকে বলা হচ্ছে, তারা যদি সিক করেন চান, হিন্দু, জৈনস, খ্রিস্টান, শিখস, বুদ্ধিস্ট, পার্সিস, তারা যদি 31 ডিসেম্বর 2014 আগে ভারতে আসেন, তাহলে তারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন।
আপনাদের যে কটা কথা বললাম তার মধ্যে একটা পয়েন্ট বলেছিলাম, সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন একটা প্রভিশন অলরেডি 1955 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আছে, তো সেটারই কিছুটা সংশোধন বলা যেতে পারে। নেক্সট যেটা হচ্ছে, দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ উইল বি গ্রান্টেড টু দ্য ইমিগ্রেন্টস হু হ্যাজ লিভড ইন ইন্ডিয়া ইন দ্য লাস্ট 1 year অ্যান্ড অ্যাট লিস্ট 5 years অফ দ্য লাস্ট 14 years। গত 14 বছরের মধ্যে যদি কেউ, যেটা বলছে ইমিগ্রেন্টস হু হ্যাজ লিভড ইন ইন্ডিয়া ইন দ্য লাস্ট 1 year অ্যান্ড অ্যাট লিস্ট 5 years, লাস্ট ওয়ান হচ্ছে 5 year মানে কমসে কম 5 বছর অথবা গত 1 বছরে যদি থাকেন। আর্লিয়ার ফর দ্য মাইগ্রেন্ট সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন ওয়াজ 11 years। এটা আপনাদের বলবো, আপনারা জানেন একটা লোক, যেটা বললাম যে 71-এর যুদ্ধের পরে আমার যতটা মনে পড়ে, তখন আমি হয়তো খুব ছোট, পরবর্তীতে পড়াশোনা করার মাধ্যমে যেটা জেনেছি যে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সম্মাননীয় ইন্দিরা গান্ধী রিফিউজি বলে যারা এসেছিলেন তাদের বহুজনকে ভারতে থাকার অধিকার দিয়েছেন, উদ্বাস্তুদের, তাদের জন্য উদ্বাস্তু কলোনি হয়েছে, গোটা দেশে হয়েছে, পশ্চিমবাংলাতে হয়েছে, এবং তারা পরবর্তীতে ভারতীয় নাগরিক হওয়ার জন্য যেই সমস্ত দস্তাবেজগুলো দরকার, তাদের রেশন কার্ড আছে, তারা রেশন পান, সেটা কেন্দ্রের হতে পারে, রাজ্যের হতে পারে, তারা ভোট দিতে পারেন, তাদের আধার কার্ড আছে, সেই আধার কার্ডের মাধ্যমে তারা প্যান কার্ড বানিয়েছেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন। আগে 11 বছর কেউ যদি কোনো মাইগ্রেন্ট অর্থাৎ বিদেশ থেকে, অন্য দেশ থেকে এদেশে এলে পরে তিনি যদি 5 বছর এখানে হচ্ছে 11 বছর বসবাস করেন, মাফ করবেন, তাহলে হচ্ছে সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করে তিনি হচ্ছে ভারতীয় নাগরিকত্ব করতে পারেন। তো 11 বছরটা কমিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। নেক্সট হচ্ছে, দ্য ল এক্সাম্পটস দ্য ট্রাইবাল এরিয়াজ অফ আসাম, মেঘালয়া, মিজোরাম, ত্রিপুরা as included in 6th schedule of the constitution, including the tribal areas of Karbi Anglong in Assam, Garo Hills in Meghalaya, Chakma district in Mizoram and tribal areas district in Tripura। আপনাদের যেটা বললাম এই কটা ডিস্ট্রিক্ট, যেই ডিস্ট্রিক্টগুলোর কথা বলছি, সরি যেই স্টেটগুলোর কথা, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং তার পাশাপাশি আসামের কার্বি আংলং, গারো পাহাড়ের এলাকা, মেঘালয়ের চাকমা ডিস্ট্রিক্ট, চাকমা জাতির লোক আছেন, মিজোরাম এলাকা, সেখানকার ট্রাইবাল মানে উপজাতি যারা আছেন, যারা ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তপশিলে উল্লিখিত আছেন, যারা সিডিউল ট্রাইব সার্টিফিকেট পান বাই ভার্চু অফ ইন্ডিয়া কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো তাদের ক্ষেত্রে এটা লাগু হবে না। তাহলে এই বিলটা নিয়ে এত বিতর্ক কেন? বিতর্কটা এই কারণেই আপনাদের জানিয়ে দিই, কিছু কিছু কোশ্চেন্স স্বল্প বুদ্ধিতে বলছি, আমি বলছি সেটা হচ্ছে যে এই ট্রাইবালরা শুধু কি আসাম, শুধু কি মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা বা আসামের কার্বি আংলং বা মেঘালয়ের গারো হিল বা চাকমা ডিস্ট্রিক্ট মিজোরামের সেখানেই আছেন, নাকি দেশের আরও অন্যান্য স্টেট আছে সেখানেও আদিবাসীরা আছেন? সেটা ক্লিয়ার নয় এই জায়গা থেকে। আরও ডিটেলস যদি আমি পাই, পড়লে পরে আপনাদের কাছে আরও বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবো। অন্য ডিস্ট্রিক্টে নিশ্চয়ই, অন্য স্টেটগুলোতে নিশ্চয়ই আদিবাসীরা আছে, তাহলে তাদের ক্ষেত্রে কি সিএএ লাগু হবে? অর্থাৎ তাদেরকে কি রেজিস্ট্রেশন করতে হবে? তারা যদি জন্মসূত্রে হন ভারতীয়, নিশ্চয়ই না, আমার তো মনে হয় না, কিন্তু সেটা ক্লিয়ার করে উল্লেখ নেই, অর্থাৎ ওই ডিস্ট্রিক্টগুলো না থাকলে। নেক্সট হচ্ছে মুসলিমরা, ভারতীয় মুসলিম, আপনি ভারতে বসবাস করেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী, কথাটা শুনতে খারাপ লাগছে, ভারতে বসবাস করেছে, আপনার কাছে বৈধ ভোটার ফটো আছে, আপনার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, ব্যাংকের পাসবই আছে, আপনি এখানে যে ভিটে মাটিতে বসবাস করেন তার জমি জায়গার কাগজপত্র আছে। হ্যাঁ, অনেকের আছে ভুল ভ্রান্তি আছে, ঠিকঠাক নেই, একটা যে ফ্যামিলি চার্ট বা ফ্যামিলি ট্রি তৈরি করবেন তাতে একটু ভুল ভ্রান্তি আছে, এটা থাকতে পারে, কিন্তু একদম নেই এটাতে তো কিছু করার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের এত বড় আবাদি, বললাম তো 150 কোটি প্রায় ছুঁয়ে গেছে হয়তো,
সাম্প্রতিককালের যদি কোনো স্ট্যাটিস্টিক্স দেখা যায়, জনগণনা হয়, তাহলে হচ্ছে জানা যাবে যে ঠিক এক্স্যাক্ট আমাদের এখানকার পপুলেশনটা কোথায়। বিশ্বের কাছে সব থেকে বড় মাইনরিটিস অনেকেই আছেন, বললাম যারা মাইনরিটি অন্য দেশের, এই কটা দেশের, তারা অলরেডি ভারতবর্ষে বসবাস করেন। ব্যাপারটা হচ্ছে এখানে বিতর্ক আরেকটা বিষয় হতে পারে যে বিগত দিনে 11 বছর ভারতবর্ষে থাকলে সে বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাচারালাইজেশন সে হচ্ছে এখানে নাগরিকত্ব পেতেন, সেই টেনিয়রটা অনেকটাই কমে গেছে। এটা একটা বিতর্কিত বিষয়, বিতর্কের জায়গা। সময়টা লাস্ট 1 বছর অথবা 5 বছর, যাই হোক, এটা একটা বিষয় রয়েছে। নেক্সট যেটা 3 নম্বর পয়েন্ট, তো বললাম আপনাদেরকে যে ওই কটা স্টেটের যারা ট্রাইবাল আছে তাদেরকে এক্সক্লুড করা হয়েছে। নেক্সট হচ্ছে there were massive protests in some parts of the country including the northeastern region after the CAA was passed by Parliament in December 2019 and got the presidential assent. মহামহিম রাষ্ট্রপতি সম্মাননীয় রামনাথ কোবিন্দ তিনি যখন তাতে সিগনেচার করলেন, অনুমতি দিলেন, সেই সময় উত্তর পূর্ব ভারতে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আজকেও বিতর্ক হচ্ছে, হবে, নিশ্চয়ই হওয়া উচিত, কারণ কিছু বিতর্কিত বিষয় আছে। 5 নম্বর পয়েন্ট যেটা, অবশ্যই এটা আমার বক্তব্য নয়, এনডিটিভিকে উদ্ধৃত করে বলছি আপনাদের, সেটা হচ্ছে ইউনিয়ন হোম মিনিস্টার সম্মানীয় অমিত শাহ had earlier said CAA rules would be notified and implemented before the Lok Sabha polls. এই জায়গাগুলোই আসছি। বিষয় হচ্ছে প্রশ্ন থাকতেই পারে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হলো 2019 সালে, তারপর গঙ্গা, যমুনা, সরস্বতী, তিস্তা, তোর্ষা দিয়ে অনেক জল বয়ে গেছে। অনেক পক্ষে অনেকে বলেছেন, অনেকে বিপক্ষে বলেছেন। সেটা ঠিক ভোটের আগে কেন? ওয়াই বিফোর দ্য এনসুইং লোকসভা ইলেকশন অফ 2024? এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, অবশ্যই প্রশ্ন থাকবে। আপনাদের 5টা পয়েন্ট বললাম, এবং তার পাশাপাশি যেটা বলবো যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে যে ভয়ভীতিগুলো তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ভীতিটা তৈরি হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের ক্ষেত্রে নিঃসন্দেহে বেশ কয়েকটি জাতি আছে যারা মাইনরিটিতে বিলং করে। এমনকি বলা চলে যে 6 শিডিউলের মধ্যে যারা হচ্ছে আদিবাসী সম্প্রদায় রয়েছেন, শিখ রয়েছেন, পার্সিস রয়েছেন, জৈনস রয়েছেন, বুদ্ধিস্ট রয়েছেন, এবং সবচেয়ে বড় মাইনরিটিতে যারা বিলং করেন তারা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোক, একদম গোদা কথায় বলতে গেলে। তো এই যে জায়গাগুলো, ভয়ভীতিগুলো, এই সমস্ত জায়গা থেকে যে কোনো একটা রুল, সেই রুলটাতে হচ্ছে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি লোকসভা ভোট 2024-এর আগে সিএএ এটা লাগু হবে বারবার বলেছেন, লাগু হবে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, আজকে স্পোক্স পারসন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স @PIB হোম, তিনি যে বিষয়টা বলেছেন, যে টুইটটা করেছেন, সেটা আপনাদের শোনা। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA will be notifying today the rules under the Citizenship Amendment Act 2019 CAA 2019. These rules, called the Citizenship Amendment Rules 2024, will enable the persons eligible under CAA 2019 to apply for grant of Indian citizenship. The applications will be submitted in a completely online mode, for which a web portal has been provided. Spokesperson Ministry of Home Affairs, অর্থাৎ এটা CAA 2019 লাগু হওয়ার পর অনলাইন পোর্টালের মাধ্যমে যারা মনে করছেন যে আমরা ভারতীয় নাগরিকত্বের জন্য রেজিস্ট্রেশন করব, অনলাইনের মাধ্যমে তারা করতে পারবেন। এই টুইটটাই হচ্ছে করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, এই টুইটটাকে অনেকে রিটুইটও করেছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে তথ্যগুলো আমাদের যে ব্যুরো আছে সেখান থেকে যে তথ্যগুলো আছে আপনাদের জানানোর চেষ্টা করব, এক এক করে জানাচ্ছি আমরা।
সেটা হচ্ছে বিতর্কটা এই জায়গাতে, সিএ এর সঙ্গে অনেকে এনআরসি তাকে মিলিয়ে ফেলছেন। অনেকের সেই গল্প শুনে হোক, টেলিমিডিয়ার মাধ্যমে হোক, প্রাইম মিডিয়ার মাধ্যমে হোক, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, আসামের সেই বিভৎসতার কথা মনে আছে। হয়তো অনেকেই সিএকে সেই এনআরসির সঙ্গে গুলিয়ে ফেলছেন। সিএ অ্যান্ড এনআরসি বোথ আর নট দ্য সেম থিংস, এটা আমি হলফ করে বলছি। আমি আসবো, কনস্টিটিউশন নিয়ে একটু একটু পড়াশোনা করতে হয়েছে আমাকে, সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে যে বিষয়গুলো একদম সব থেকে বড় আসছে, সেটা হচ্ছে আপনাদের বলার চেষ্টা করব, কেরালার মুখ্যমন্ত্রী, যে তথ্য আমাদের কাছে আসছে, কেরালার মুখ্যমন্ত্রী তিনি এই সিএ এর বিরোধিতায় এখনো সরব। তিনি বলছেন যান প্রাণ দিয়ে এবং সেখানে দলমত নির্বিশেষে সমস্ত নাগরিক, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, পার্সিস, খ্রিশ্চান সবাই মিলে এই সিএ এর হচ্ছে বিরোধিতা করবে। এটা কিন্তু আমরা শুনেছি এবং ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলো অনেকে ফ্লোরিশও করছেন, দেখতে পাচ্ছেন অনেকে। আছে আমার কাছে সে তথ্যটাও আছে, আমি আপনাদের অবশ্যই বলবার চেষ্টা করব। অবশ্যই আমাদের ব্যুরো থেকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছে। যে পাশাপাশি আপনাদের যেটা বলবো, যেটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করেন বা এখনো পর্যন্ত এটার পক্ষে নয়, তিনি আজকে হয়তো একটু ব্যস্ততায় ছিলেন, সেই জন্য প্রেস মিটে ক্লিয়ারলি কিছু বলেননি, তবে এটাকে অবশ্যই অনারেবল সিএম মমতা ব্যানার্জি তিনি একটু টুইট করেছেন, যেটা টুইট করেছেন তিনি অলরেডি, সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। মমতা ব্যানার্জি, যে স্টেটে আমরা বাঙালিরা বসবাস করি, তারা কি বলছেন, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। মহামান্য সিএম মমতা ব্যানার্জি বলছেন সিএ, অনারেবল সিএম মমতা ব্যানার্জি অন সিএ। ইংরেজিটা প্রথমে পড়ে দিই, তারপরে বাংলায় আসবো, তর্জমা করে দেব। কোথাও ভুল ভ্রান্তি হলে অবশ্যই আপনারা মার্জনা করবেন। তিনি বলছেন দিস ইজ বিজেপি ওয়ার্ড, কেন্দ্রে বিজেপি আছে তার ওয়ার্ড বলেছেন। অ্যাজ সুন অ্যাজ ইলেকশন আর নিয়ার দে স্টার্ট স্প্রেডিং ইনফরমেশন থ্রু নিউজ চ্যানেলস অ্যান্ড দেন ব্রিং ইট টু পিপল। তিনি বলছেন যে যখনই নির্বাচন চলে আসে তখন তারা হচ্ছে টিভি চ্যানেলগুলোকে ব্যবহার করে এই নিউজগুলোকে স্প্রেড করেন এবং জনগণের কাছে নিয়ে আসেন। চ্যানেলস আর রানিং দ্যাট সিএ উইল বি ইমপ্লিমেন্টেড বাই টুনাইট। চ্যানেলগুলো ব্রডকাস্ট করছে যে সিএ আজকে রাত্রি থেকে লাগু হবে। দিস ল ওয়াজ পাসড ইন 2020, যাই হোক 2019-এর কথা বলেছি আমরা। আফটার মাল্টিপল এক্সটেনশনস ইন 4 years, its implementation 2 or 3 days before the election announcement shows that it is being done for political reasons. তিনি যেমনটা বলছেন, আরও অনেক আছেন, সংবিধানের প্রণেতা থেকে শুরু করে সংবিধানের যারা হচ্ছে বিশ্লেষক আছেন। আমরা বিশ্লেষক নই, ছোট্ট সাংবাদিকতা করি, ক্ষুদ্র জ্ঞান নিয়ে কাজ করি। তারা যেটা বলছেন যে 2020 বা 2019, 20, 21, 22, 23, 24, 2024-এর 11ই মার্চ আজকেই কেন লাগু করতে হবে? আপনি এতদিন লাগু করেননি কেন? এটা তার একটা অভিযোগ। অনেকবার এক্সটেনশন করা হয়েছে সেটা 4 years-এ। This law was passed after multiple extension in 4 years, its implementation 2 or 3 days before the election। মানে ইলেকশন ঘোষণা, যেটা হয়তো আমরা অনেকবার হচ্ছে আপনাদের লাইভে এসে আমরা বলি এই ইলেকশন ঘোষণা হলে বলে, হ্যাঁ আমরাও এটা প্রত্যাশা রাখি যে সব ঠিকঠাক চললে হয়তো আগামী 2-4 দিনের মধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে। কারণ সব রাজনৈতিক দলগুলো অন্তপক্ষে কোমর বেঁধে নেমেছে, তারা পলিটিক্যাল পার্টি নিজস্ব যে ক্যান্ডিডেট যারা ভোটে দাঁড়াবেন সেটা ঘোষণা করছেন। অবশ্যই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, তারা হচ্ছে 42টা আসনে 42 জন প্রার্থীর নাম, গতকাল যে হচ্ছে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা ছিল সেখান থেকে তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি তারা ঘোষণা করেছেন তৃণমূলের সুপ্রিমো হিসাবে। তো যে জায়গাটায় আসছি, স্বাভাবিকভাবে এটা একটা প্রশ্ন তিনি কিন্তু তুলেছেন মুখ্যমন্ত্রী, যিনি সব থেকে বেশি ক্রিটিসিজম করেছেন এই বিষয়টা। তার পার্টটা হচ্ছে উই ওয়ার ওয়েটিং টু সি হাউ দ্য রুলস আর ফ্রেমড। তিনি বলছেন আমরা অপেক্ষা করছিলাম কি করে রুলগুলোকে ফ্রেম করা হয়, মানে তৈরি করা হয়, এটা একটা বিষয় তিনি বলছেন। উই হ্যাভ নট রিসিভড দ্য নোটিফিকেশন, আমরা নোটিফিকেশন এখনো পাইনি। তার বক্তব্য
উই ডু নট নো হোয়াট দ্য রুলস সে। রুলগুলো কি বলছে? আমি আপনাদের বললাম যে আমরা অল্প জ্ঞানে ওই এনডিটিভিকে তাদের যে একদম কারেন্ট নিউজ সেটাকে হচ্ছে আপনার ফলো করে আমি হচ্ছে বলার চেষ্টা করলাম। আফটার সিইং অল দ্য রুলস অ্যান্ড রিডিং দ্য এন্টায়ার রিপোর্ট আই উইল স্পিক অন দেম ইন ডিটেল ফ্রম দ্য হাওড়া মিটিং টুমরো। তিনি বলছেন যে যদি সেই নোটিফিকেশন তিনি পান, সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 তার কপি যদি তিনি পান, তিনি সেটা পড়ে নিয়ে তার যে সে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর, সেটা তিনি হচ্ছে বলবেন এবং আগামীকাল হাওড়ার মিটিং থেকে তিনি হচ্ছে সেই বিষয়ে হচ্ছে কোনো প্রকারের কমেন্টস বা টিপ্পণী যেটাকে বলে সেটা করবেন। ইফ দেয়ার ইজ এনি ডিসক্রিমিনেশন উই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। একটা ব্যাপার হচ্ছে ভেদভাব, এটার যদি বাংলায় তর্জমা করি সেটা হচ্ছে বৈষম্য, জাতি বৈষম্যের কোনো বিষয় যদি থাকে উনি সেটা অ্যাকসেপ্ট করবেন না। বি ইট রিলিজিয়ান, কাস্ট অর লিঙ্গুইস্টিক, মানে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে বা জাতির ভিত্তিতে যদি তাতে কোনো ডিসক্রিমিনেশন বা বৈষম্য ভেদভাব থাকে ওই সিএতে, তাহলে তিনি সেটা কোনো মতোই বরদাস্ত করবেন না বা সেটাকে সাপোর্ট করবেন না বা সেটা রাজ্যে লাগু হতে দেবেন না, এমনটাই বলছেন। দে ওন্ট বি এবল টু গিভ সিটিজেনশিপ টু এনিওয়ান ইন 2 days। দুদিনে তারা, মানে কেন্দ্রীয় সরকারের কথা বলছেন যে তারা দুদিনেই কাউকে সিটিজেনশিপ দিতে পারবেন না। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমার নয়। এটা শুধুমাত্র দিস ইজ জাস্ট ললিপপ অ্যান্ড শো অফ। এটা শুধুমাত্র ললিপপ। ললিপপ মানে হচ্ছে কাউকে হচ্ছে আপনার একটু লোভ দেখানো এবং দেখানো যে আমি এটা করতে পারি, হ্যাঁ, সেই বিষয়টা বলছেন মুখ্যমন্ত্রী। ইফ অনলি আফটার সিএ দে কল দেম সিটিজেন্স, ওয়ার দে নট সিটিজেন্স বিফোর। বড় একটা প্রশ্ন তিনি তুলেছেন যে সিএ এর মাধ্যমে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করে কেউ হয়তো নাগরিকত্ব পেয়ে গেলেন, তাহলে আগে তারা ভারতবর্ষে যুগ যুগ ধরে আছেন, হয়তো বাপদের তাদের বাপ ঠাকুর দ্বারা হচ্ছে এখানকার গোরস্থান শ্মশান সেখানে বিলীন হয়ে গেছেন, তাদের হচ্ছে পূর্বসূরি যারা তারা এখানকার মাটিতে বিলীন হয়েছেন। তাহলে যদি কোনো ব্যক্তি সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ পেয়ে যান, বাই ন্যাচারালাইজেশন বা বাই রেজিস্ট্রেশন যেটাই বলুন না কেন, তাহলে কি তারা আগে ভারতের নাগরিক ছিলেন না? এই প্রশ্নটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুলেছেন। আরও কিছু পয়েন্ট আছে, সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ওয়াই ওয়ার আধার কার্ডস অফ মতুয়াস বিং ক্যান্সেল বিফোর। তিনি একটা বড় প্রশ্ন তুলেছেন যে কদিন আগেই একদম সংবাদ শিরোনামে সবগুলো প্রাইম চ্যানেলেও একটা আলোচ্য বিষয় ছিল, সেটা হচ্ছে মতুয়াদের নির্বাচনের আগে তারা হচ্ছে আধার কার্ডগুলোকে ক্যান্সেল করলেন কেন, তাদের ক্যান্সেলেশন এটা এলো কেন? মতুয়ারা মানে হচ্ছে নমশূদ্র সম্প্রদায়ের লোক, এর মধ্যে যারা হচ্ছে মতুয়া, হরুচাঁদ অবশ্যই সমাজ সংস্কারক এবং সেই সঙ্গে অবশ্যই তাদের হচ্ছে আরাধ্য দেবতা হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, তাদের যারা হচ্ছে ভক্ত, সেই মতুয়া সম্প্রদায়ের আধার কার্ডগুলো কেন ক্যান্সেল করলেন, এই প্রশ্নটা কিন্তু মুখ্যমন্ত্রী তুলেছেন। এবং দিস মিনস দে আর ডুইং সামথিং নিউ টু রিপ্লেস ওল্ড লস, অর্থাৎ তার একটা আশঙ্কা আছে যে পুরনো যে লগুলো আছে, যেগুলো আমি একটু আগে পড়ছিলাম, আছে তার ডিটেলস আছে, সেগুলোতে তারা কোনো পরিবর্তন করছেন। পিএম ওয়াজ ইলেক্টেড অন দ্য বেসিস অফ দ্য ভোটস বাই দিস পিপল, হাউ ক্যান দে নট বি সিটিজেন্স। বলছেন এর আগে দেশে প্রধানমন্ত্রী যে নির্বাচিত হয়েছে সেই বর্তমান প্রধানমন্ত্রী হতে পারেন সম্মাননীয় নরেন্দ্র মোদী, অথবা আগের প্রধানমন্ত্রী, কারণ অনেকে ভারতবর্ষে যুগ যুগ ধরে আছেন, তারা অন্য দেশ থেকে এদেশে এসছেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত থেকে। তাহলে তারা যখন একটা সরকারকে নির্বাচিত করছেন ভোটের মাধ্যমে, তাহলে তারা কি তখন সিটিজেন ছিলেন না? তারা কি সিটিজেন হতে পারেন না? এটা মুখ্যমন্ত্রীর প্রশ্ন। ইফ দে ক্যান্সেল দ্য সিটিজেনশিপ এনিওয়ান থ্রু সিএ অ্যান্ড এনআরসি উই উইল নট বি কোয়াইট। তিনি বলছেন যে সিএ এবং এনআরসির মাধ্যমে যদি কারো নাগরিকত্বকে তারা হচ্ছে ক্যান্সেল করেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, তাহলে তারা চুপচাপ বসে থাকবেন না। উই উইল শো স্ট্রং প্রোটেস্ট, আমরা তীব্র প্রতিবাদ জানাবো। উই উইল নট অ্যাকসেপ্ট এনআরসি অ্যাট এনি কস্ট, আমরা কোনো মতেই, অর্থাৎ আমরা বলতে এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমনটা বলছেন তার ভার্সনে, যে আমরা কোনো মতেই এনআরসির বিষয়টা, সেই এনআরসির বিষয়টাকে লাগু হতে যে কোনো মূল্যে হচ্ছে এটা হতে দেব না। উইল নট অ্যালাউ ইস্যুইং সিএ ইউজিং সিএ টু পুট পিপল ইন ডিটেনশন ক্যাম্পস। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে আমরা কাউকে, কোনো ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে, যেটা আসামের ক্ষেত্রে আপনারা হয়তো শুনেছেন,
আমি আসামে যাইনি কোনোদিনও, বা সেখানকার এটা নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা নেই। আমরাও হচ্ছে খবরের কাগজ পড়ে জেনে সেগুলো পড়েছি এবং জেনেছি, বিভিন্ন জায়গায় রাজনৈতিক ভাষণে শুনেছি। তো সেই ডিটেনশন ক্যাম্পে তাদের কোনো মতেই যেতে দেওয়া যাবে না। দিস ইজ জাস্ট ডিসিভিং দ্য পিপল অ্যাজ নোবডি ক্যান গেট সিটিজেনশিপ ইন 2 days। মানুষকে প্রতারণা করা হচ্ছে বলে তার অভিযোগ, কারণ দুদিনে কেউ নাগরিকত্ব পেতে পারেন না। আই এম ওয়েটিং টু সি দ্য ল। আমি সেই আইনটা দেখার জন্য অপেক্ষা করছি। এভরিবডি হু লিভস ইন ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। ভারতবর্ষ বা বাংলায়, সেটা যে কোনো স্টেটে হতে পারে, যারা বসবাস করেন তারা প্রত্যেকেই ভারতীয় নাগরিক। দে হ্যাভ অল রাইটস অ্যাকর্ডেড টু দ্য সিটিজেন্স। নাগরিকদের জন্য তাদের যা অধিকার আছে, রাইটস, ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, এবং যেটা আপনার দেশের জন্য কর্তব্য, করণীয় ডিউটিস, সেগুলো হচ্ছে আপনার আছে। অ্যালং উইথ বেঙ্গল দ্য নর্থ ইস্টার্ন রিজিয়ন ইজ অলসো ভেরি সেন্সিটিভ। এই মুহূর্তে তিনি তার যা বক্তব্য, যে নর্থ ইস্টার্ন রিজিয়নটা আসাম, মণিপুর অর্থাৎ 7 সিস্টার যেটা রয়েছে, সেটা হচ্ছে অনেকটা সেন্সিটিভ, স্পর্শকাতর জায়গা। উই ডোন্ট ওয়ান্ট এনি আনরেস্ট বিফোর দ্য ইলেকশনস। আমরা চাই না যে আমাদের দেশের শান্তি বিঘ্নিত হোক বা নির্বাচনের আগে কোনো একটা অশান্তির পরিবেশ বা বাতাবরণ তৈরি হোক। উই ডোন্ট ওয়ান্ট দ্য বিজেপি টু ক্রিয়েট এনি ট্র্যাপ। আমরা কোনো প্রকার ফাঁদ বিজেপিকে তৈরি করতে দেব না। I know why they within bracket BJP choose to do this a day before Ramzan. আপনাদের জানাই, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আজকে থেকে পবিত্র রমজান মাস মুসলিম ধর্মাবলম্বীদের, যারা বলা চলে যে ভারতবর্ষের টপ মোস্ট বলা চলে, বা সেকেন্ড হবে মনে হয়, না ফার্স্টই হবে, মানে টপ মোস্ট হচ্ছে মাইনরিটি রিলিজিয়ান মুসলিম, তাদের হচ্ছে পবিত্র রমজান শুরু হয়েছে, আজকে থেকেই শুরু হয়েছে। সৌদি আরবিয়াতে গতকাল শুরু হয়েছে। আমরা সন্ধ্যাবেলায় আপডেট দিয়েছি আপনাদেরকে। আজকে গোটা দেশে, গোটা পৃথিবীর সাথে সাথে আমাদের দেশে কিন্তু আজকে রমজান যে পবিত্র উৎসব সেটা শুরু হলো, এবং সেই রমজানের আগেই তারা কেনা করলো বা রমজানের দিনই কেনা করলো, এটা হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরো বলেছেন, আই এক্সটেন্ড মাই গ্রিটিংস টু দ্য এভরিওয়ান অন দ্য নিউ মুন। রমজান মাসের যে নতুন চাঁদ, তার জন্য, চাঁদ দেখার জন্য এবং রোজার জন্য তিনি মুখ্যমন্ত্রী সকলকে হচ্ছে গ্রিটিংস দিয়েছেন। শিবরাত্রি জাস্ট হ্যাপেন, সাম্প্রতিককালে শিবরাত্রি হয়েছে। উই হ্যাভ হোলি অ্যান্ড নিউ ইয়ার, পয়লা বৈশাখ, সেলিব্রেট উইদাউট এনি ফিয়ার। আমাদের সামনেই হচ্ছে হচ্ছে হোলি রয়েছে, অর্থাৎ সেই দোল উৎসব, এবং পয়লা বৈশাখ, সেটা একদম মুখ্যমন্ত্রী অভয় বাণী দিয়েছেন যে আপনারা বিনা কোনো ভীতি ছাড়াই হচ্ছে সেটাকে পালন করুন। ডু নট ওয়ারি ওয়েন দে ওয়ার ক্যান্সেলিং আধার কার্ড উই স্টুড ইন এ ওয়ে। তিনি একটা বসায় কথা বলেছেন, প্রসঙ্গ তুলেছেন যে যখন ওরা মানে কেন্দ্রীয় সরকার বা বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে তারা যখন আধার কার্ড বাতিল করছিলেন, বিভিন্ন জনের কাছে আধার কার্ড বাতিলের চিঠি আসছিল, ঠিক সেই সময় আমরা হচ্ছে তার প্রতিবাদ করেছিলাম, রুখে দাঁড়িয়েছিলাম। আই এম টকিং অ্যাবাউট ইট নাও বিকজ উই ডোন্ট নো হোয়াট দে উইল ডু অ্যাট লেট নাইট। আমি এখন এই মুহূর্তে যেটা বলতে চাইছি যে গভীর রাত্রিতে তারা কি করবেন। দিস ইজ নট ফ্রিডম অ্যাট মিডনাইট। এটা তো মধ্যরাত্রির স্বাধীনতা নয়। দিস ইজ দ্য প্ল্যান অফ দেয়ার ডিসেপশন। এটা হচ্ছে প্রতারণা করার তিনি একটা অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় সরকার বা বলা চলে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। দ্য ওয়ে উই কনগ্রাচুলেট ওয়েন দেয়ার ইজ এনিথিং গুড ইন দ্য কান্ট্রি, উই অলসো ক্রিটিসাইজ অল দ্য রংস। বলছে দেশে ভালো কিছু হলে, দেশের উন্নয়নের জন্য ভালো কিছু হলে, দেশের হিতে কিছু হলে আমরা যেমন সেটার হচ্ছে প্রশংসা করি, তেমনি খারাপ কিছু হলে তার সমালোচনা করি। আই হার্ড প্রাইম মিনিস্টার উইল গিভ এ স্পিচ অন দ্য মিসাইল লঞ্চ। আই কনগ্রাচুলেট দ্য সায়েন্টিস্ট। মিসাইল লঞ্চের বিষয়ে দেশের মহামান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা স্পিচ বা বক্তব্য দেবেন, সেটাতে তিনি হচ্ছে বিজ্ঞানীদের এবং তাকেও তিনি স্বাগত জানিয়েছেন। দিস ইজ নট হ্যাপনিং নাও। এখনই এটা হচ্ছে না। দ্য অভিযান স্টার্টেড ডিউরিং ইন্দিরা গান্ধীজ টেনিয়র। সায়েন্টিস্ট হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস ফর 3-4 decades। বলছে এই যে মিসাইল থ্রো করা, এটা আজকে নতুন হচ্ছে না। ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী, তার সময়কাল থেকেই শুরু হয়েছে। 3-4 দশক ধরে বিজ্ঞানীরা হচ্ছে এ বিষয়ে কাজ করছেন। সো আই কনগ্রাচুলেট দেম। সেজন্য আমি তাদেরকে হচ্ছে 3-4 দশকে তাদের পরিশ্রমের ফল, সেজন্য হচ্ছে আমি তাদেরকে হচ্ছে অভিবাদন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। এবং আরেকটা বিষয় তিনি বলছেন আরেকবার, সেটা হচ্ছে ডু নট বি এফ্রেইড, উই উইল নট অ্যালাউ সিএ হেয়ার। আমরা বেঙ্গলে সিএ হতে দেব না। দিস ইজ বেঙ্গল, এটা হচ্ছে বাংলা। ইফ দে ক্যান ফিড ইনফরমেশন টু মিডিয়া, ওয়াই নট শেয়ার এ রিপোর্ট অন দ্য সেম উইথ আস বিফোর হ্যান্ড। বলছেন তারা যদি এই সিএ নিয়ে মিডিয়ার সামনে হচ্ছে সব কিছু বলতে পারেন বা মিডিয়ার কাছে যদি খবর সম্প্রচারিত হয়, তাহলে আমরা যারা জনপ্রতিনিধি অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং তার দলের যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, এমপিস এমএলএস আছেন, তাদের কাছে সেটা আগে দেওয়া হয়নি কেন? এই হচ্ছে তাদের বিষয়।
এটা অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় যিনি আছেন তার যে ভার্সনটা, তার যে টুইট এবং সেই সঙ্গে তার যে হচ্ছে মিডিয়া রিলিজ, প্রেস রিলিজ, সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আসছি আমাদের দেশের সম্মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি হচ্ছেন কি টুইট করেছেন সেটা অবশ্যই আপনাদের শোনানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, দ্য মোদি গভর্নমেন্ট টুডে নোটিফাইড দ্য সিটিজেনশিপ within bracket amendment rules 2024. These rules will now enable minorities persecuted on religious ground in Pakistan, Bangladesh and Afghanistan to acquire citizenship in our nation. যে কথাটা একটু আগে আপনাদের বললাম ওই এনডিটিভির হাওয়ালা থেকে, যে এই যে আইনটা অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট তিনি রুলস লিখছেন 2024, সেটা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা যারা মাইনরিটিজ আছেন তারা হচ্ছে জাতের ভিত্তিতে যাতে হচ্ছে ভারতীয় নাগরিকত্ব না পান, সেটা থেকে অন্ততপক্ষে তারা হচ্ছে তাদের একটা রক্ষা কবচ, তারা হচ্ছে আমাদের দেশের নাগরিকত্ব পাবেন। উইথ দিস নোটিফিকেশন শ্রী নরেন্দ্র মোদী জি হ্যাজ ডেলিভার্ড on another commitment and realized the promise of the makers of our constitution to the Hindus, Sikhs, Buddhists, Jains, Parsis and Christians living in those countries. তিনি বলছেন যে আমাদের এটা অমিত শাহজি, মাননীয় অমিত শাহজির বক্তব্য, এই নোটিফিকেশন PM শ্রী নরেন্দ্র মোদী delivered on another commitment realized to realize the promise of the makers of our constitution to the Hindus, Sikh, Buddhist, Jains and Parsis Christians living in those countries. অর্থাৎ ওই দেশে যারা এই হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জাইন্স, পার্সিস এবং ক্রিশ্চিয়ানস যারা বসবাস করেন তাদের কাছে দেশের প্রধানমন্ত্রী তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যে কমিটমেন্ট করেছিলেন সেই কমিটমেন্টটা তিনি হচ্ছে রক্ষা করতে পেরেছেন, এমনটাই কিন্তু তার বক্তব্য। অমিত শাহ, হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটাই কিন্তু তা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব। এই হচ্ছে তার টুইটটা ছিল, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in ইউজার গাইড, সেখান থেকে হচ্ছে এটা পাওয়া, এবং তার যে বক্তব্য সেটা আমাদের কাছে কিন্তু টুইটে আমরা যেহেতু ফলো করি আছে। এবং এ বিষয়ে যে গেজেটটা প্রকাশিত হয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে আমরা নিউজ টুডে ইন্ডিয়া একটা এন্টায়ার টিম হিসাবে কাজ করি, আমাদের টিম অনবরত লেগে থাকে যে আপনাদের কাছে তথ্যগুলো পৌঁছাই, যে বিষয়টা যে অভয়বাণী দেওয়ারটা আপনাদের জানানোর চেষ্টা করবো। একটু আগে যেটা বলেছিলাম যে কেরালার যিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করেছেন। তো টু বি পাবলিশড ইন দ্য গেজেট অফ ইন্ডিয়া এক্সট্রাঅর্ডিনারি পার্ট 2 সেকশন 3 সাবসেকশন 1 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন সে বিষয়ে কিন্তু 11 মার্চ 2024 তার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে রুল আছে সেই রুলগুলো কিন্তু এখানে বিস্তারিত আছে। তো আজকে প্রথম 39 পাতার সেটা একটা গেজেট আছে। আমি আপনাদের এটা হচ্ছে ইন্ডিয়া যে কোনো জানেন যে কোনো নোটিফিকেশন যদি হয় তাহলে সেই সিটিজেনশিপ নোটিফিকেশন অ্যামেন্ডমেন্ট নোটিফিকেশন হোক বা ভারতবর্ষের জন্য যে ইন্ডিয়া গেজেট আছে সেই গেজেটে কিন্তু নোটিফিকেশন করতে হয়। তো সেটা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করি যে দিস রুলড মে বি কল্ড অ্যাজ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024 অ্যাক্ট আর নেই। নাম্বার হচ্ছে শর্ট টাইটেলস অফ দ্য কমিটমেন্ট, যেটা আমরা অনেক দর্শক শ্রোতাকে আমাদের হারিয়েছি, কিন্তু যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে কারণ নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছে, নেট প্রায় শেষের দিকে, যে বিষয়টা বলবো যে কথাটা আমরা বলার চেষ্টা করছিলাম, দে শ্যাল কাম ইনটু ফোর্স অন দ্য ডেট অফ পাবলিকেশন ইন দ্য, আমরা একটু আপনাদের কাছ থেকে বিচ্যুত হয়েছিলাম যে বিষয়টা আপনাদের এটা বলেই শেষ করব, কারণ রোজা রমজানের দিন প্রায় ঘড়ির কাঁটায় 11:05 বাজে। যেটা হচ্ছে যে ইন্ডিয়া সিটিজেনশিপ রুলস 2009 যে সিটিজেনশিপ রুল ছিল সেটা ছিল আমার কাছে, সেটা আজকে আর সময় অবকাশ নেই, তার খেয়েছে যে আমরা বিচ্যুত হয়ে গেছিলাম, সরি ফর দ্যাট। কারণ যেটা প্রায় 200, 250, 300 লোক দেখছিলেন সেটা আবারও কেটে যাচ্ছে। তো আগামীকাল একদম যে রুলটা রয়েছে আমার কাছে, অবশ্যই আমার ব্যুরো থেকে অবশ্যই এটা আমাকে পাঠানো হয়েছে, আমি এটাকে খুব সুন্দর করে স্টাডি করে কি রয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, কেন এটা নিয়ে বিতর্ক, সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই আগামীকাল আমি হচ্ছে আপনাদের সঙ্গে হচ্ছে আলোচনা করব। এবং অবশ্যই আপনাদের কমেন্টগুলো আজকে আমি পড়তে পারলাম না, আই এম ভেরি সরি ফর দ্যাট, যে আজকে কমেন্টগুলো, হ্যাঁ যেটা বলছিলাম যে অনেকেই চলে গেছেন, অনেকগুলো কমেন্ট ছিল সেগুলো আজকে পড়তে পারলাম না, কিন্তু নেক্সট দিন অবশ্যই সেগুলো পড়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমার স্বল্প জ্ঞানে আমি দেওয়ার চেষ্টা করব, কারণ এই ধরনের অ্যাটেম্প্ট
আমরা সাধারণত করতে পারি না, একটা কাজের চাপ থাকে, মেন্টাল স্ট্রেস থাকে। তো রোজা রমজানের দিন করবেন। কিন্তু আগামীকাল সিএএ যে গেজেট নোটিফিকেশন হয়েছে, সেই গেজেট নোটিফিকেশন সিএএ রুলস, সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই আমরা যেন সবাই মিলেমিশে থাকি সেটা নিয়ে অবশ্যই হচ্ছে আমাদের প্রত্যেকের যে যোগান চাহিদা তার মধ্যে যে ফারাকটা থাকে সেটা মিটিয়ে দিয়ে যেন আমরা চেষ্টা করতে পারি। এবং আরেকটা বিষয় কল করে করে নিয়ে আসতে হচ্ছে, আমি যে অভয় বার্তাটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই কবির কথায় বলবো। একটা ছোট ভাব সম্প্রসারণ, ছোটবেলায় আমরা লিখতাম, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়লে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। তো ভয় করার কিছু নেই, জিনিসটাকে